তো আরও অনেক ভার্ব আছে, সেটা দেওয়া আছে এখানে। এফেক্টিভ ভার্ব দেওয়া আছে, যে ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকা সত্ত্বেও একটি অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ ছাড়া বাক্যে অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে এফেক্টিভ ভার্ব বলা হয়। এখানে দেওয়া আছে, আপনি খেয়াল করেন যে এফেক্টিভ ভার্ব এর অবজেক্টকে এফেক্টিভ অবজেক্ট বলে, যেমন উই সিলেক্টেড হিম চেয়ারম্যান। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে তাকে আমরা বলবো যে তার ভার্বটাকে বলবো আমরা এফেক্টিভ ভার্ব বলা হয়। তো যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও একটি অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ ছাড়া বাক্য অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে বলা হয়। সোজা কথা, এফেক্টিভ ভার্ব কাকে বলে? যে কোনো একটা ভার্বে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে সে ভার্বটাকে বলে এফেক্টিভ ভার্ব বলবো, আর অবজেক্টটাকে বলবো আমরা এফেক্টিভ অবজেক্ট বলবো। কগনেট ভার্ব বলতেছে যে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে তার সমযোজিত নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। আচ্ছা, যদি কোনো একটা সেন্টেন্সে দেখেন যে নাউন এবং ভার্ব একই, মানে দুইটাই একই শব্দ থেকে উৎপন্ন হয়েছে, আপনি খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে, যেমন অর্ণব স্লিপড এ সাউন্ড স্লিপ। এখানে কেন করে স্লিপ যেটা, সেটা হচ্ছে কি আপনার যে মানে ঘুমানো, যেটা এটা হচ্ছে ভার্ব। আর এখানে যেটা স্লিপ, এটা শব্দটা হচ্ছে কি আপনার কি নাউন। এখানে স্লেপ্ট দিচ্ছে এই কারণে, এটা ফার্স্ট ফর্মে দেওয়া আছে, এই কারণে ফার্স্ট ফর্ম দেওয়া আছে। তাহলে দেখেন এখানে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই শব্দ থাকে তাহলে সেই ভার্বটাকে বলে কগনেট ভার্ব বলা হয়। আরও যদি আমরা উদাহরণ দিই, যেমন এখানে খেয়াল করে দেখেন, এখানে 3 নাম্বারটা দেশে আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। এখানে খেয়াল করে দেন, ড্রিম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন দেখা, আর এ ওয়ান্ডারফুল ড্রিম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন, একটা সুন্দর, একটা বিস্ময়কর স্বপ্ন। তাহলে এখানে ড্রিমড যেটা ফার্স্ট ফর্মেট দেওয়া আছে, এখানে ড্রিমড লেখছে টি দিছে শেষে, অর্থাৎ এখানে ড্রিমটা, প্রথম ড্রিমটা হচ্ছে গিয়ে আপনার এটা ভার্ব, আর সেই ড্রিমটা হচ্ছে গিয়ে আপনার নাউন। তাহলে যদি আপনি কোনো একটা সেন্টেন্সে ভার্ব এবং বাকি অংশে মানে আমরা যদি দেখি একই শব্দ থাকে, তাহলে এই যে ভার্বটা আমরা দেখবো সেই ভার্বকে আমরা কগনেট ভার্ব আমরা বলবো, সেটা এখানে বলতেছে। আবার বলতেছি, কগনেট ভার্ব অনেকে মনে হয় বুঝতে পারে না, সেটা হচ্ছে কি আপনি যে খেয়াল করে দেন, কোনো একটা যদি সেন্টেন্সে অবজেক্ট বা বাকি অংশে, যেটাই আমরা বলি, কোনো একটা সেন্টেন্সে যদি আমরা দেখি যে ভার্ব যেটা দেয়া আছে এইটাই আবার মানে বাকি অংশের মধ্যে দেয়া আছে, তাহলে এই ভার্বটাকে আমরা বলবো যে কগনেট ভার্ব। কোয়াসি প্যাসিভ এগুলো তেমন আসে না, তো দেয়া আছে যে ভার্ব বাক্যে অ্যাক্টিভ ফর্মে ব্যবহৃত হলেও পূর্বে অর্থে দেখতে প্যাসিভ। অর্থাৎ কোনো আমরা এগুলো সাধারণত বয়েসে করছি, নবম দশম শ্রেণীতে বয়েস এবং ইন্টারও বয়েসে আমরা করছি, যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা বয়েস করতে যাই তখন দেখা যায় যে আমরা মানে প্যাসিভ ফর্ম করতে গেলে দেখা যায় যে মানে অবজেক্ট খুঁজে পাই না, সেটা কোয়াসি প্যাসিভ ভার্ব বলা হয়। যেমন হানি টেস্ট সুইট, এখানে সুইট বলতে এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে আপনার যে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে বা এডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। পারসেপশন ভার্বটা আছে, যে ভার্ব ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি দ্বারা প্রকাশ করে তাকে বলা হয় যা পারসেপশন ভার্ব বলা হয়। যেমন আই সো এ ডগ অন দ্য রোড, শি ফিলস ভেরি নার্ভাস। বলতেছে যে ভার্ব ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি ধারণা প্রকাশ করে তাকে বলে পারসেপশন ভার্ব। নিম্নলিখিত ভার্বগুলো দেওয়া আছে, যে রিকগনাইজ, সি, হিয়ার, ইমাজিন, স্মেল, ফিল, নোটিস, অবজার্ভ, টেস্ট, থিঙ্ক, টাচ, ওয়াচ, এইগুলো দেওয়া আছে, এগুলো পারসেপশন ভার্ব বলা হয়। তো রিফ্লেক্সিভ ভার্ব দেওয়া আছে, যে ভার্ব সাবজেক্ট এবং রিফ্লেক্সিভ অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বলা হয়, যে আমরা জানি সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। অর্থাৎ খেয়াল করে দেখেন, আমরা এটা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা আলোচনা করছি এই প্রোনাউন অধ্যায়ে। হি কিল্ড হিমসেলফ, এখানে খেয়াল করে দেখেন যে হিমসেলফ কিন্তু এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যে সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে তার ভার্বটাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা চিনব কীভাবে? কোনো একটা সেন্টেন্সে যদি সবার শেষে যদি সেলফ থাকে তাহলে সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। কোনো একটা শব্দে যদি কোনো একটা মানে প্রোনাউনে যদি শেষে সেলফ কথা উল্লেখ থাকে তাহলে সেটা বলে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আর কোনো একটা সেন্টেন্সে যদি সেলফ থাকে তাহলে তার ভার্বকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। গ্রুপ ভার্ব আছে, গ্রুপ ভার্ব আমরা সাধারণত এভাবে বলা হবে না, আমরা যে ফ্রেজাল ভার্ব বলা হয়, যেগুলো আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা পড়ছি বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ডাই অফ, ডাই ইন, ডাই ফ্রম, এগুলো অ্যাভয়েড বাই মানে চলে অ্যাভয়েড ইন সঙ্গে থাকে, এরকম যারা বলছে আমরা পড়ছি, যেটা এটা মানে একই শব্দের ভিন্ন অর্থ। যেমন গিভ অর্থ দেওয়া, সাথে যদি গিভ আপ লাগে তাহলে ত্যাগ করা, লাফ হতো আসা কিন্তু লাফেট দিলে উপহাস করা, সি হতে দেখা, সি টু তো মনোযোগ দেওয়া, কামত আসা, কামা অ্যাবাউট হতে হচ্ছে সংগঠিত। এরকম মানে একটা ভার্বের সাথে যদি কোনো একটা প্রিপোজিশন যুক্ত করি তাহলে অর্থে পাল্টায় যায়, এই যে অর্থটা পাল্টায় গিয়ে নতুন ভার্ব সৃষ্টি হচ্ছে সেটাই বলে কমন ভার্ব বলা, গ্রুপ ভার্ব বলা হয়। কনজুগেশন ভার্ব বলা আছে, যে বলতে এখানে তিনটা দেওয়া আছে, যে ভার্বের তিনটি ফর্ম আছে, যেমন প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল যে দেওয়া আছে, এই ভার্বগুলোকে বলা হবে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব বলা হয়, আমরা জানি। আচ্ছা, এখানে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব দেওয়া আছে, যেমন দেওয়া আছে বিটেন দেওয়া আছে, সি, সো, সিন দেওয়া আছে। আচ্ছা, উইক ভার্ব কাকে বলে? যে সকল ভার্বের শেষে আমরা ডি বা ইডি অথবা টি যুক্ত করি তাকে বলা হয় উইক ভার্ব। কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ডি অথবা ইডি অথবা টি যুক্ত করি তাহলে তার ভার্বকে আমরা বলবো যে সেটা হচ্ছে যে উইক ভার্ব।
আর কতগুলো আছে ভিতরে পরিবর্তন করতে হয়, যেমন দেখুন সি দে আছে, সি রে আমরা ফার্স্ট করতে হলে স বা ফার্স্ট পার্টিসিপল করতে হলে সিন করানো লাগে, অর্থাৎ ডি বা ইডি বা টি যুক্ত করতে হয় না, তাদেরকে বলা হয় স্ট্রং ভার্ব। তাহলে স্ট্রং ভার্ব কাকে বলে? যেগুলো ভিতরে পরিবর্তন করতে হয়। আর উইক ভার্ব হচ্ছে যেগুলো শেষে ডি ইডি বা টি যুক্ত করি। কিছু কিছু ক্ষেত্রে উইক ভার্ব এর ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে ডি বা টি যোগ না করে এর মধ্যে বাউল পরিবর্তন করতে হয়, যেমন টিচ দেওয়া আছে টট, টট দেওয়া আছে ক্যাচ, কট, কট দেওয়া আছে, এরকম চেঞ্জ আছে। এখানে কিছু স্ট্রং ভার্ব দেওয়া আছে যেগুলো আমরা যদি শিখে রাখি বিভিন্ন পরীক্ষায় আসে। এখানে কতগুলো দেওয়া আছে। উইক ভার্ব দেওয়া আছে, যেমন অ্যালোট দেওয়া আছে অ্যালোটেড, অ্যাপ্লাই দেওয়া আছে অ্যাপ্লাইড, ব্যান্ড দেওয়া আছে ব্যান্ড, এগুলো আমাদেরকে শিখে রাখতে হবে। বিভিন্ন ধরনের স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব এগুলো কতগুলো ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল একই রকম, যেমন ব্যাড ব্যাড ব্যাড, বাস্ট বাস্ট বাস্ট, কাস্ট কাস্ট কাস্ট, একই রকম দেওয়া আছে। ঠিক আছে। মোর ইম্পর্টেন্ট কনজুগেশন ভার্ব আরও অনেকগুলো দেওয়া আছে এখানে। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে, যেমন দেখেন এখানে দেওয়া আছে যে হ্যাঁ দেওয়া আছে, মানে প্রেজেন্ট ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল আরও অনেক কিছু দেওয়া আছে যেগুলো আমরা শিখলে, বাংলা অর্থ শিখলে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো এইগুলো। তো আমরা যদি দেখি যে সেলফ প্র্যাকটিস উইথ প্রিভিয়াস কোয়েশ্চন, আমরা যদি খেয়াল করি বিভিন্ন পরীক্ষা এগুলো আসছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা খেয়াল করি বা রাজশাহীতে বা গুচ্ছতে যদি খেয়াল করি, বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে, গুচ্ছতে আসছে, মেডিকেলও আসছে, তো বিভিন্ন জব এক্সাম ও বিভিন্ন বিসিএস এবং জব এক্সামের বিভিন্ন পরীক্ষা এখান থেকে আসছে। এবং সবার শেষে একটা সেলফ টেস্ট আছে, এটা দ্বারা আপনি মূল্যায়ন করতে পারবেন যে আপনি কতটুকু শিখতে পারছেন। তো পরবর্তীতে ভিডিওতে আমরা অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই।